শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান এজি। আজকে আমরা আলাপ করতে চাই বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে। সেই প্রসঙ্গে আজকে আমাদের আলাপের বিষয় আমরা রেখেছি ইওর অনার। আর এই বিষয়ে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এই মুহূর্তে এবি পার্টির সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবং সেই সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, তিনি বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, এবং সেই সঙ্গে রয়েছেন ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। তিনজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ, কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কারে বেশ কিছু আমরা দেখলাম যে আসলে প্রস্তাব দিয়েছে, যে বিচার বিভাগ সংস্কার কমিশন করা হয়েছিল সেখানে। এখন বিচার বিভাগকে যখন স্বাধীন করার কথা বলা হচ্ছে, তার মানে বিচার বিভাগ স্বাধীন নয়, মানে যুক্তিতে সেটি মনে হয়। মানে কি যুক্তি দিয়ে আসলে মনে হতে পারে যে বিচার বিভাগ স্বাধীন নয়, বিচার বিভাগের জন্য সংস্কার দরকার, কেন দরকার, সেই প্রসঙ্গে আলাপ শুরু করতে চাই অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনাকে দিয়ে। ধন্যবাদ। আসলে এটি তো বহুল চর্চিত একটি বিষয়, এবং আমার বিজ্ঞ দুই সহ আলোচক নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক বাতাবরণে বিচার বিভাগের স্বাধীনতা একটা বহুল আলোচিত এবং তর্কিত বিষয়, এবং এইটি বরাবরই এক ধরনের অধরাই থেকে গেছে। আমরা সেই আলোচনা বারবার করছি, এবং বারবার করার মধ্য দিয়ে এটিই পরিষ্কার হয়ে সামনে আসে যে বাংলাদেশে আদৌ কখনোই বিচার বিভাগের স্বাধীনতা সেই অর্থে ছিল না। এবং আমরা যারা সেপারেশন অফ পাওয়ারের থিওরি পড়েছি, আমরা জানি যে একটি রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে এই সেপারেশন অফ পাওয়ারের যে থিওরি, এইটাকে এস্টাবলিশ করতে হয়। এবং সেটা করতে গিয়ে আমরা দেখি যে বিভিন্ন সময়ে এই পলিটিক্যাল পার্টিগুলো যারা বিভিন্ন সময়ে যারা ক্ষমতায় এসেছিল, তারা এটাকে ভুলুণ্ঠিত করেছে, এই ব্যালেন্সটা তারা মেনটেন করে নাই, এবং বিচার ব্যবস্থাকে তারা দলীয় ফায়দা হাসিলের যন্ত্র হিসেবে ব্যবহার করেছে। এবং যার জন্যে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিচার ব্যবস্থার সর্বোচ্চ পর্যায় থেকে, আমাদের অ্যাপেক্স কোর্ট থেকে শুরু করে একদম লোয়ার জুডিশিয়ারি পর্যন্ত এক ধরনের দলীয়করণের মহোৎসব আমরা দেখেছি, এবং যার ফলশ্রুতিতে মানুষ তার যে মৌলিক অধিকার, তার যে গণতান্ত্রিক অধিকার এবং সর্বোপরি মানবাধিকারের জায়গাটিও ভুলুণ্ঠিত হয়েছে, যে কারণে আমরা বছরের পর বছর গুম, খুন, ক্রসফায়ার ইত্যাদির মতো ভয়াবহ মানবাধিকার বিপর্যয় আমরা এই দেশে প্রত্যক্ষ করেছি, এবং বিচারের বাণী নিভৃতে কেঁদেছে। ফলে আজকে যখন বিচার বিভাগ সংস্কারের আলোচনাটা সামনে আসছে, আমাদের খুব গুরুত্বের সাথেই এই আলোচনাটা নেওয়া দরকার, এবং আদৌ রাজনৈতিক দলগুলো যারা বলছে যে তারা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী, তারা কতটা আন্তরিক সেটা তাদের দলীয় কর্মকাণ্ড এবং প্রোগ্রামের মধ্য দিয়েই কিন্তু বোঝা যাবে যে তারা আসলে কতটা আন্তরিক। অর্থাৎ ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বসে ওনারা যা বলেন, আর ওনাদের দলের অঙ্গ সংগঠন যেগুলো তারা বিভিন্ন আদালত প্রাঙ্গণে বানিয়ে বসে আছেন, সেটা দিয়ে তারা আসলে কি করেন। এবং এই প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট যদি আমরা দেখি, আমরা দেখব যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে প্রতিটি বারের নির্বাচনে যখন আমরা দেখি যে পলিটিক্যাল পার্টির ব্লেসিং সহ যখন প্যানেল হয়, তখন একটা দলীয়করণের প্রতিযোগিতা চলে, এবং যখন যে পার্টি ক্ষমতায় যায় তাদের পছন্দের হিসাব অনুযায়ী তারা নিয়োগ বাণিজ্যটা করতে থাকে। ফলে দলীয় বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ, অ্যাটর্নি সার্ভিসেসের নিয়োগ, এবং সবশেষে বারগুলোকে দখল করার যে দখল সংস্কৃতি, এটাই আসলে প্রমাণ করে যে বিচার বিভাগ কতটা স্বাধীন। হ্যাঁ, তার মানে হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যাচ্ছে তারাই বারবার পাওয়ার এক্সারসাইজ করছে বিচার বিভাগের উপরে, তাই তো? তারা ক্ষমতার অপব্যবহার করছে। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে একটু ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে আসতে চাই। এই রাজনৈতিক দলগুলো এই জায়গা থেকে কবে সরে আসতে পারবে, বা আদৌ আন্তরিক কিনা যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা সামনের দিনগুলোতে আমরা কি দেখব বিচার বিভাগ সংস্কারের জায়গায়? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কয়টা ঘটেছে জানি না, যে একটা স্বৈরাচারের পতনের পরে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান, মেজর বডি যেগুলো, সেগুলোর প্রধানরা পালায়ে চলে গেছেন। আমাদের নির্বাহী বিভাগের প্রধান যে বেগম লক্ষণ সেন, উনি পালায়ে চলে গেছেন। আমাদের সংসদের প্রধান শারমিন চৌধুরী পালায়ে চলে গেছেন। আমাদের বিচার বিভাগের প্রধান একজন ছাড়া আপিল বিভাগের সব পালায়ে চলে গেছে, ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিচ্ছিল, এখন তো দেশ ছাড়া হয়ে গেছে। আমাদের জাতীয় মসজিদের খতিব পালায়ে চলে গেছে, ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত পালায়ে চলে গেছে। মানে এত পরিমাণ লোক পালায়ে চলে গেছে, তাহলে বোঝা যাচ্ছে যে এই রাষ্ট্রটা কিভাবে ভেঙে পড়েছে।
দ্বিতীয় কথা হচ্ছে যে বিচার বিভাগের সমস্যা সংকট আলোচনা করতে গেলে প্রথম আলোচনা করতে হবে যে এটা আসলে কেন দরকার, আসলে রাষ্ট্র এরকম একটা বিভাগ দিয়ে কি অর্জন করতে চায়। এটা অর্জন করতে মূল জায়গাটা হচ্ছে যে রাষ্ট্রের সাথে নাগরিকের যে একটা সামাজিক চুক্তি আছে, তার ভিতরে একটা জায়গা হচ্ছে যে আমি রাষ্ট্রের প্রতি যে আনুগত্য প্রকাশ করব, এর বদলে তুমি আমার অধিকারগুলো ফিরাইয়ে দিবা। আমি মানুষ হিসাবে নাগরিক আকারে আমার যে অধিকারগুলো আছে এগুলো দিবা। যদি না দাও তাহলে আমি কি করব? তখন বলছে যে ঠিক আছে, সংবিধান নামক একটা বইতে লিখে দিলাম এবং এইটার সাথে আরও যা যা আইন থাকবে, তুমি তখন আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবা আমি যে আমার রাষ্ট্র আমাকে অধিকারগুলো দেয় নাই। তাহলে রাষ্ট্র এই অধিকারগুলো ফিরায় দেবার জন্য, মিটিগেট করবার জন্য একটা প্রতিষ্ঠান ডেভেলপ করেছে। এবং সেইটা আগের দিনে দেখবেন যিনি রাজা থাকতেন তিনিই প্রধান সেনাপতির মতো যুদ্ধ করতেন, তিনিই কিন্তু আবার প্রধান জাজও ছিলেন, তিনি বিচার করতেন। এবং সেই বিচার আচারের জায়গাটা যেটা হচ্ছে একটা সেন্ট্রালাইজ সরকার, রাজ্য তৈরি হয়েছে যে সব ক্ষমতা একজন ব্যক্তির কাছে এক জায়গাতে। সেখান থেকে যখন ওয়েস্টফিলিয়ান মডেলের রাষ্ট্র তৈরির আলোচনা এসছে, তখন যেটা হয়েছে তাহলে রাষ্ট্রকে রাজার ক্ষমতা আলাদা করতে হবে। সেই ম্যাগনা কার্টা, সিভিল রাইটস মুভমেন্ট, তারপরে কিংস চার্লসের রাইট খণ্ডন করা, এই প্রত্যেকটা লড়াই ফ্রেঞ্চ রেভলিউশনের মধ্য দিয়ে যেটা আসছে, রাষ্ট্র একটা প্রতিষ্ঠান করে দিয়েছে। তার অধিকার লঙ্ঘন করলে রাষ্ট্রের বিরুদ্ধে সে কোথায় যাবে? এখন সেই জায়গাটাতে দেখেন এই বিচার বিভাগ সেই লক্ষ্যটা আসলে হাসিল করতে পারছে কিনা। ফ্যাক্টস অ্যান্ড ফিগার দেখেন আমাদের অভিযোগ যে আসছে ফুয়াদ ভাই যে বিচার বিভাগ সব কখনোই আসলে বাংলাদেশে রাজনৈতিক প্রভাবের বলয়ের সেই মুক্ত হতে পারেনি কখনোই, সেই প্রভাব এটা বলয়ের তো মধ্যে একটা ছোট জায়গা আমি দেখতেছি। মানে ধরেন দলকে ব্লেম করার আগে হচ্ছে যে রাষ্ট্র আসলে কখনো চাইছে কিনা যে আমার বিচার বিভাগকে দিয়ে আমি ইনসাফ দেব। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল যে আমি এমন একটা রিপাবলিক প্রস্তাব করতেছি, জনতন্ত্র অথবা প্রজাতন্ত্র, যেটা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার দেবে। এই ইনসাফটা সে কিসের ভিত্তিতে দেবে? এই লাঠিয়াল, এই কোতোয়ালের দায়িত্বটা কে পালন করবে? এটা তো আমাদের জুডিশিয়ারি পালন করবে। তাহলে দেখেন এই সংকটগুলো কোথায় কোথায় জমেছে। এই রাষ্ট্র এই জুডিশিয়ারিতে 4 মিলিয়নের উপরে এখন ধরেন হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপেলেট ডিভিশন, লোয়ার জুডিশিয়ারি সব কিছু মিলায় মামলার জট হচ্ছে এখন 42-43 লক্ষের মতো। এবং আমরা হিসাব করে দেখছি যদি ধরেন আগামী 20-30 বছর নতুন কোনো মামলা না হয়, তারপরে মামলা শেষ করতে পারবে না, সিম্পলি প্র্যাকটিক্যাল না। এবং যে লিটিগেশন মডেলটা, ইউরোপিয়ান মডেলটা আমরা ফলো করি এইখানে ইনসাফ করবার জন্য, যেটা করে একজন মাঝখানে একজন বসে থাকে, দুই পক্ষের ঝগড়া লাগায় দেয়, সে তামাশা দেখে, তামাশা দেখে এরপরে ফয়সালা করে। এই মডেলটা ইউরোপে এখন আর কাজ করতেছে না। এই জন্য তারা দেখবেন বিকল্প বিরোধ নিষ্পত্তি নামক এডিআর ফর্মুলা নিয়ে আসছে। এখন এইটা ব্রিটিশ কলোনিয়াস্টরা আমাদের উপরে চাপিয়ে দেবার আগে এই মাটিতে তো এই এডিআর ছিল। কাজী সিস্টেম, যেটা কাজীর সিস্টেম, যে আপনি কাজীর কাছে যাবেন, সে দুই পক্ষের ডকুমেন্টস দেখে আপনাকে সেখানে মাটিতে বসে সমাধান করে দেবে। আমাদের জমির সমস্যাটা দেখেন, বাংলাদেশে অধিকাংশ মামলা হলো সিভিল মামলা, জমির মামলা ধরেন 80% জমির মামলা, তারও বেশি হতে পারে। সমাধানটা কি? মালিকানার কোশ্চেন, ডকুমেন্টেশনের প্রবলেম, ইনহেরেন্সটা হয়েছে কি না, এই প্রশ্নটা জমিতে বসে সমাধান করা সহজ না এই সব পক্ষকে শহরে নিয়ে একটা রুমের ভিতরে আটকায়া করাটা সহজ? আপনি দেখেন একজন জাজ যদি আগের দিনে কি হইতো, কাজীর কাছে গেলে কাজী আমিন যিনি মাপামাপি করেন এমন একজন মানুষ দুই পক্ষরে নিয়ে এবং লাঠিয়াল পুলিশ বাহিনী নিয়ে সে জমিতে চলে যাইত। জমিতে গিয়ে সিম্পলি ওখানে কাগজপত্র দেখে মেপে ওখানেই তিনি সমাধান করে দিয়ে আসতেন। তাহলে যেই জিনিসটা 1 ঘন্টায় সমাধান হইতো সেই জিনিসটা আমার 30 বছর লাগতেছে। আমার পরিবারের মামলা আছে, আমার দাদার করা 68-69 সালে মামলা করা। সেই মামলা আমার দাদা চালাইছে, আমার বাপ চাচা চালাইছে, আমার বড় ভাই চালাইছে, আমিও এটা চালাইছি। সেই জমির রায় পাইছি, কিন্তু জমি এখনো বুঝে পাই নাই। তাহলে এই যে জটিলতা চিন্তা করেন মামলার, এবং এই মামলার মালিকানাটা ডিজিটাইজ করা যায় নাই। এবং এই সংকটগুলো কিন্তু শুধু বাংলাদেশে না, পৃথিবীর বহু দেশে এই সংকট ছিল। আমরা যারা ইংল্যান্ডে পড়েছি, ইংলিশ লিগাল সিস্টেমে আমরা লর্ড উলফের রিফর্ম পড়েছি, যে ইংল্যান্ডেও আপনার 70, 80, 90 দশকে এটা ব্যাপক মারাত্মক আকার ধারণ করেছে।
তখন সাবেক চিফ জাস্টিস লর্ড উলফকে দিয়ে তারা একটা কমিশন করে দিয়েছিল এবং তারা সিরিয়াস ওখানে আপনার লিটিগেশনের ম্যানেজমেন্ট কিভাবে হবে, কেস ম্যানেজমেন্ট কোন প্রক্রিয়াতে হচ্ছে কোন প্রক্রিয়াতে হবে না, এগুলো তারা ম্যানেজ করেছে। করার কারণে যেটা হয়েছে, বাংলাদেশে দেখবেন যে সব মামলা হাইকোর্টে চলে যায়। আপনি হাইকোর্টে দেখবেন 3-4টা বেঞ্চ আছে যারা বেইল ডিল করে, মানে জামিন হচ্ছে সবচেয়ে সহজতম ফৌজদারি বিষয় যেটা ম্যাজিস্ট্রেট ডিল করবে। হ্যাঁ, সেটা ডিল করছে ভাই, মানে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ নিয়ে তো এখন কথা হচ্ছে, সে প্রসঙ্গে আমি আপনার কাছে আসবো। তার একটু আব্দুল কাইম আপনার কাছে আসতে চাই। মানে নির্বাহী বিভাগ থেকে তো বিচার বিভাগকে আলাদা করা হয়েছে, অনেক দিন হয়ে গেল, তারপরেও এত বছর পরে এসে মানে বিচার বিভাগের স্বাধীনতা কেন আমাদের খুঁজতে হচ্ছে বা ভাবতে হচ্ছে, সেটি একটু জানতে চাই আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, কানাডার একটা মামলা থেকে আমাদের পরবর্তীতে আমাদের দেশে একটা বিখ্যাত মামলা ছিল মাজদার হোসেন মামলা, যেখানে আমাদের নিম্ন আদালতের কিছু বিচারক একটা রিট পিটিশন দায়ের করেছিলেন বিচার বিভাগের এবং আমাদের যে নিম্ন আদালতের জাজদের স্বাধীনতা এবং ওনাদের কর্মের স্বাধীনতা, ওনাদের টেনিউরের স্বাধীনতা ইত্যাদি কিছু বিষয় নিয়ে। কিন্তু 116 অনুচ্ছেদের বিষয়টা তো রয়ে গিয়েছে। সেখানেও আছে, আমি আসছি। তো সেই মাজদার হোসেন মামলায় আমাদের এই বিষয়গুলো আলোচিত হয়েছিল। সেখান থেকে 3টা বিষয় আসলে উঠে এসেছিল। বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য তার টেনিউরের স্বাধীনতা এবং নিশ্চয়তা থাকতে হবে, আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং নির্বাহী বিভাগ যেন তাদের উপর কোনো হস্তক্ষেপ করতে না পারে, তাদের কর্মক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে, বদলির ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে সেই নিশ্চয়তাও থাকতে হবে। সেই নির্দেশনাগুলো আমাদের মাজদার হোসেন মামলা থেকে আসছিল। তো গত অনেক বছর তো হয়ে গেল মাজদার হোসেন মামলার পরে। মাজদার হোসেন মামলার সেই নির্দেশনার আলোকে এই যে গুরুত্বপূর্ণ যে কয়েকটি বিষয় ছিল আমাদের বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য, আজ পর্যন্ত সেইগুলা পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন হয়নি দেখেই এখনো সেই প্রশ্নটাও উঠে আসছে। বিচার বিভাগের স্বাধীনতার কথা আমরা এখনো বলছি। মোটা দাগে যদি আমরা চিন্তা করি, যেটা আপনি ইতিমধ্যেই জেনেছেন, যে আমাদের রাষ্ট্রের 3টা যে অঙ্গ আছে, নির্বাহী বিভাগ, আইনসভা এবং আমাদের বিচার বিভাগ, তার মধ্যে 2টো বিভাগ থাকে সবসময় ক্ষমতার কাছাকাছি কিংবা ক্ষমতাকে তারা নিয়ন্ত্রণ করে, নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ। আর বিচার বিভাগটা তাহলে কিসের জন্য? বিচার বিভাগটা আসলে এজন্যই আছে, নির্বাহী বিভাগ, সরকার যারা রাষ্ট্রের ক্ষমতা এক্সারসাইজ করে, তারা অনেক সময় নিপীড়নমূলক আচরণ করে নাগরিকদের সাথে, তারা নাগরিককে নিষ্পেষণ করে। আইনসভা নিষ্পেষণমূলক আইন তৈরি করে নির্বাহী বিভাগকে নিষ্পেষণের হাতিয়ার বানিয়ে দেয়। সেইখান থেকে সাধারণ নাগরিক যারা আছেন, দুর্বল নাগরিক যারা আছেন, তাদেরকে রক্ষা করার জন্য বিচার বিভাগের উপর দায়িত্ব আসলে চলে আসে, নিবর্তনমূলক আইন থেকে এবং নিবর্তনমূলক আচরণ থেকে রক্ষার জন্য নাগরিকদের। তো সেই আচরণটা দেখেন, বিচার বিভাগে কিন্তু ফরিয়াদি অনেক সময় সাধারণ নাগরিকও থাকে, সরকারও থাকে। সরকার যদি ফরিয়াদি থাকে, নির্বাহী বিভাগ নিজেই যদি ফরিয়াদি থাকে বিচারকের কাছে, সেই বিচারককে যদি আবার প্রমোশন দেওয়ার, স্থানান্তর করার, বদলি করার, চাকরি খেয়ে দেওয়ার সেই ক্ষমতা যদি নির্বাহী বিভাগের হাতেই কক্ষিগতভাবে থাকে, তাহলে কি সেই বিচারক স্বাধীনভাবে নির্বাহী বিভাগে রক্তচক্ষু উপেক্ষা করে কিংবা একটা কঠিন চাহনিকে উপেক্ষা করে কি স্বাধীন বিচার কি নাগরিককে হাতে পৌঁছে দিতে পারবেন কিনা, তুলে দিতে পারবেন? সেই চৌধুরীর কাছে একটু যাই, কি ধরনের সংস্কার এখন এই মুহূর্তে জরুরি হয়ে পড়েছে এই নির্বাহী বিভাগের আসলে যেই প্রভাব বিচার বিভাগে রয়ে গেছে তা থেকে বেরিয়ে আসার জন্য? এখন এই সিস্টেমের আমাদের গোড়ায় যেতে হবে, যে ক্রাইসিসের গোড়ায় না গেলে তো আসলে আমরা বুঝতে পারবো না যে কেন প্রবলেমগুলো ইভলভ করে। প্রথমত মনে রাখতে হবে যে রাষ্ট্রের চরিত্রটা কী, অর্থাৎ যে রাষ্ট্রে আমরা বসবাস করি সেই রাষ্ট্রের হর্তাকর্তা কারা, এবং তাদের অভিপ্রায় কিন্তু প্রতিফলিত হয় তাদের অ্যাকশনের মধ্য দিয়ে। এবং আমরা দেখি যে আমাদের রাষ্ট্রপতিকে, মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের সংবিধান এমন সর্বময় ক্ষমতা দিয়েছে, যিনি বিচার বিভাগের উপরে একজন অতি ক্ষমতাধর ব্যক্তি হয়ে বসে আছেন। এবং এই ক্ষমতার যদি ব্যালেন্স না করা যায়, এটা একটা ক্রাইসিস। তখন উল্লেখ থাকে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে, এটা তো উল্লেখ থাকে, অনেক কিছুই থাকে, কিন্তু একটা রাষ্ট্রপতি বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার জন্য কতটুকু ক্ষমতা এক্সারসাইজ করবেন, তার তো একটা লিমিট থাকতে হবে, এবং তার একটা জবাবদিহিতা থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম বিচারপতি নিয়োগ এবং আমাদের নিম্ন আদালতগুলোতে যে বিচারপতিদের, বিচারকদের বদলি, প্রমোশন ইত্যাদি ব্যাপারে ক্ষমতা কে চর্চা করে, সেখানে আমি হাত দিতে পারছি কিনা। তারপরে আপনি দেখেন যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকার কারণে, পলিটিক্যাল আনুগত্য থাকার কারণে একজন বিচারক কী কী সুবিধা পায়, কী কী অসুবিধায় পড়ে,
এই বিষয়গুলো যদি নজর দেই, আমাদের মনে হয় যে ওই জায়গাটাতেই প্রথমে হাত দিতে হবে, যে যারা বিচারক নিয়োগ দিবেন, যেটা আমাদের এই সংস্কার কমিশনের প্রস্তাবে বলা আছে। এবার তো একটা কমিশনের কথা বলা হচ্ছে, যোগ্যতায় এবং কর্মে জ্যেষ্ঠ। তাহলে যোগ্যতার মাপকাঠি কি হবে? দলীয় আনুগত্য নিশ্চয়ই যোগ্যতার মাপকাঠি নয় বিচারকদের বেলায়। যোগ্যতা মানে হলো সততা এবং আইন শাস্ত্রের উপরে তার অগাধ পাণ্ডিত্য এবং তার প্র্যাকটিসের যে এক্সপেরিয়েন্স, এই জায়গাগুলো হওয়া উচিত যোগ্যতার প্রশ্ন। এবং একই সঙ্গে তিনি যখন এই চেয়ারে বসবেন, সেই চেয়ারের যে মর্যাদা রক্ষায় তিনি কতটা ইমানদার, এই জিনিসগুলো কিন্তু তার প্র্যাকটিস থেকেই আমরা বুঝতে পারি। এবং সেখানে যেটা বলা হয়েছে যে একটা স্বাধীন নিয়োগ কমিশন, যারা আসলে দলীয় বিবেচনার বাইরে ওঠে, যদিও এটা আমাদের কাছে এখন কল্পনাই মনে হয় আমাদের দেশে, কারণ কোনো মানুষই তো আমরা দেখি না যে রাজনৈতিক প্রভাবের দলীয় আনুগত্যের বাইরে উঠে এখন পর্যন্ত কিছু করতে পারছে। কিন্তু এই জায়গাটায় না যাওয়া পর্যন্ত বিচার বিভাগের যে আসল কাজটা সেটা হবে না। এবং আরেকটি যেটা আমি বলবো, যে পার্লামেন্ট যদি হয় লুটেরা কোটিপতিদের ক্লাব, এবং এই পার্লামেন্টকে যেটাকে আমরা বলে থাকি যে লেজিসলেচার বা আইন প্রণেতাগণ ওখানে বসেন, আমাদের দেশে আইন প্রণেতারা যদি লুটেরারা হয় এবং যারা এই রাষ্ট্রটাকে, রাষ্ট্রীয় সম্পদকে লুটপাটের মহোৎসবের জায়গায় পরিণত করে, তারা যখন এনাক্টমেন্ট করবেন, সেই লেজিসলেশন কখনোই জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সের ফেভারে হবে না। এবং যে জন্যই রেভলিউশন হয়, যে জন্যই আপনার অভ্যুত্থান হয়, এবং এটা আমরা দেখতে পেয়েছি কালে কালে, আমাদের দেশে না অন্যান্য দেশেও সেই ধরনের হয়েছে। তো সেই জায়গাটা করার জন্য প্রথমত রিফর্মের যে আইডিয়াগুলো এখন এসেছে, সেটা হলো রাষ্ট্রপতির একচ্ছত্র ক্ষমতার একটা, এটাকে কমিয়ে এনে এটাকে একটা ব্যালেন্স জায়গায় নিয়ে যাওয়া। অ্যাট দ্য সেম টাইম বিচারক নিয়োগের ক্ষেত্রে আলাদা সুপ্রিম কোর্টের যে পাওয়ার, সেটাকে আরও বাড়িয়ে, অর্থাৎ সুপ্রিম কোর্টই ঠিক করবে জুডিশিয়ারি কিভাবে চলবে, এবং তার জন্য যে পৃথক সচিবালয়ের কথা বলা হচ্ছে, এই জায়গাগুলো এস্টাবলিশ করা। আবার আপনি সবকিছু করলেন কিন্তু পয়সা দিলেন না, পর্যাপ্ত বাজেট জুডিশিয়ারিকে দিলেন না, তাহলে সে এটা বাস্তবায়ন করবে কিভাবে? সচিবালয় হলে তখন তো বাজেটটাও তখন প্রধান বিচারপতি নির্ধারণ করতে পারবেন। দেখবেন যে আমি এটা একটু সমালোচনা করতে চাই আমাদের এই জুডিশিয়ারি রিফর্ম কমিশনের প্রপোজাল। সেখানে দেখবেন যে তারা অ্যাটর্নি সার্ভিস নিয়ে খুব চিন্তিত, তারা বিচারকদের নিয়ে খুব চিন্তিত, কিন্তু লয়ারদের কি হবে? লয়াররা তো হলো জুডিশিয়ারির সবচেয়ে মেজরিটি অংশ। আমাদের দেশে লয়ারদেরকে সেভ করার জন্য কিন্তু কোনো ক্লজ নাই, অর্থাৎ তাদের এই পেশাকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্র তাকে একজন ইমানদার আইনজীবী হিসাবে, একজন পেশাগত নৈতিকতা, পেশাগত সদাচরণ ইত্যাদি করার জন্য উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে এই জুডিশিয়াল সিস্টেম তাকে কীভাবে হেল্প করবে, কীভাবে তাকে প্রণোদনা দেবে, এই জায়গায় কিন্তু কোনো বাজেট নাই। ফলে একজন নবীন আইনজীবী যখন প্র্যাকটিসে আসেন, তিনি কিন্তু অসহায় হয়ে যান, এবং তিনি কিন্তু বড় ভাইদের পেছনে জিন্দাবাদ দেওয়া ছাড়া, অর্থাৎ অ্যাটর্নি সার্ভিসের লোভে ওই পিপিএপিপি কিংবা এজিডিজি নজর দিতে হবে বিচার বিভাগের স্বাধীনতা, তিনি দৌড় দিতে থাকেন। স্বচ্ছতা নিশ্চিত করতে হলে একটা বিরতির সময় হয়েছে, যে একটু বিরতি নিয়ে ফিরে আসি, তারপর বাকি আলাপের সুযোগ হবে। দর্শক, বিরতির পর আবার ফিরে আসছি এখন প্রকাশে। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশ্যে। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে আসতে চাই। বিরতির আগে যে প্রসঙ্গ ছিল আমাদের, যে রাজনীতিবিদরা যদি বিচার বিভাগকে নিজেদের মতো করে ব্যবহার করতে চান, প্রভাবিত করতে চান, এই হস্তক্ষেপটি যদি থেকেই যায় বা দলীয় আনুগত্যের বাইরে যদি আমরা যেতে না পারি, তাহলে বিচার বিভাগ আসলে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে বলে মনে হয়, এবং এখনকার যারা এই সময় যারা রাজনীতি করছেন তারা আসলে কতটুকু আন্তরিক হবেন এই বিষয়টি নিশ্চিত করার জন্য? এটা একটা খুবই দুঃখজনক। গণ অভ্যুত্থানের পরে যে আমরা আওয়ামী আইনজীবী এবং আওয়ামী বিচারালয়ের যে চরিত্রগুলো দেখেছি, সেখান থেকেও খাইসলতগত খুব বেশি পরিবর্তন হয় নাই। আপনার আমলাতন্ত্র প্রশাসনে যে পরিমাণ ক্লিনিং অপারেশন দরকার ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান দরকার ছিল, জুডিশিয়ারিতে সেই লেভেলের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা দেখি নাই। এটা নিম্ন আদালতে তো দেখেই নাই, সম্ভবত 18-19 জনের সাসপেন্ড করেছে, চাকরি ডিসমিস করেছে, আর উচ্চ আদালতে 12-13 জনকে ছুটিতে পাঠিয়েছে। উচ্চ আদালতের এই আচরণটা প্রবলেম্যাটিক। আপনি কিসের ভিত্তিতে ছুটিতে পাঠাইলেন অথবা 3 জনকে অবসরে পাঠাইলেন, মানে এটার প্রোটোকলটা কি? যে তারা কি কোনো আদালতে অথবা কোনো প্রসেসের মধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে তারা কি অভিযুক্ত হয়েছে? তো অবসরে পাঠাইলেন, কোনো অভিযোগ দিলেন না, কিন্তু পারসেপশনটা কি ছড়াইলো? এবং পরবর্তীতে যেটা হবে, যে কোনো সম্মানিত মানুষ জাজ হইতে চাইবেন না, ভালো প্র্যাকটিশনার জাজ হইতে চাইবেন না। কারণ দেখা গেল যে আপনার 200 লোক, একটা দলই পাঠাবে, ধরেন 200 লোক কোর্টে পাঠায় বলবে যে হ্যাঁ ওনাকে সরায় দেন, তো পরবর্তীতে ওনাকে ছুটিতে পাঠায় দেবে। তো কি এই প্রোটোকলটা কোথায় তৈরি হলো? তো এই জন্য জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট এবং বিদায় করার তো প্রোটোকল তৈরি করতে হবে, যেটা আমরা বারবার বলেছি। এবং
অনেক বলার পরে আমাদের গত সেপ্টেম্বর অক্টোবরে আমাদের দলের পক্ষ থেকে আমরা 14 দফা প্রস্তাব দিয়েছি। চিফ জাস্টিসের সাথে আমি নিজে দেখা করে আমাদের সেই প্রস্তাবগুলো নিয়ে কথা বলেছি এবং উনি তখন এটা সম্মত হয়েছেন এবং ওনাকে মানে ধন্যবাদ জানাচ্ছি যে উনি একটা অর্ডিন্যান্সও জারি করার ব্যবস্থা করেছেন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এর আগে যে 23 জনকে অ্যাপয়েন্ট করা হইল সেটা কিসের ভিত্তিতে করা হইল, এবং সেখানে দেখলাম আত্মীয় স্বজন, রাজনৈতিক দলের ছেলে মেয়ে, তারপরে বিদেশে থাকে, প্র্যাকটিস করে না, ডাইকা এনে চেয়ারে বসায় দিল, মসনদে বসায় দিল, জাজ রিটায়ারমেন্ট থেকে এনে বসায় দিচ্ছে। এরপরে হচ্ছে এর ভিতরে যে যোগ্য জাজ নাই তাও না, আছে, কিন্তু যোগ্য জাজ তো আপনি প্রোটোকলেই সে আসতো, সিস্টেমের ভিতর থেকেই তো সে চলে আসতে পারতো। তাহলে কেন আপনারাও এই এক্সাম্পলটা সেট করতে পারলেন না, যেটা পরবর্তী অনুসরণীয় হতে পারতো? এখনো যেটা আছে নতুন করে দেখলাম প্রায় 400 লোকের সিভি জমা পড়েছে, 40-50 জনকে ইন্টারভিউ করেছে। এর ভিতরে আমলের জাজ আছে যারা এই জুডিশিয়ারিতে দালালিপনা করেছে, এরকম অভিযুক্ত লোক আছে। সিনহার দালাল ছিল, জুনিয়র ছিল, স্নেহভাজন, এইরকম লোকদেরকে জাজ প্যানেলে ইন্টারভিউ করবার জন্য দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক আইনজীবী, বড় ভাই আইনজীবী গুন্ডা আছে, কিন্তু আওয়ামী আইনজীবী গুন্ডাদের বদলে এখন নতুন আইনজীবী গুন্ডা দেখতে পাচ্ছি আমরা। সিনিয়র অ্যাডভোকেট আর্গুমেন্টে কোর্টে হেরে গেছে, তাকে জুনিয়র দিয়ে রীতিমতো হেনস্থা করেছে আদালতের ভিতরে, ঘুষি মারার মতো অবস্থান দিয়েছে, এরকম ভিডিও আমি দেখেছি। তো এই গুন্ডামির বিরুদ্ধে তো গণ অভ্যুত্থান হয়েছে। তাহলে এই যে রাজনৈতিক আইনজীবী গুন্ডা যে চেম্বারে চেম্বারে কোর্টে কোর্টে গিয়ে ব্যাপক তদবির বাণিজ্য করতেছে, বেক্সিমকোর উকিল কে হবে, আপনার রানা প্লাজার উকিল কে হবে, এই নিয়ে নিজেদের ভিতরে গ্রুপিং ছড়ায় গেছে। মানে এই গ্রুপের সেই গ্রুপের আওয়ামী লোকদের আইনজীবী কে হবে, কারণ ওখানে টাকা বেশি, ওখানে বস্তা বেশি, এত, এবং জাজদেরকে হুমকি দিচ্ছে আওয়ামী দোসর। এখন আওয়ামী লীগের আমলে অ্যাপয়েন্টেড যারা জাজ, এরা তো এখন ভীত অবস্থায় আছে, চাকরি থাকে কি থাকে না, রাইট বিচার করব না রং বিচার করব, এবং তাদেরকে হুমকি দেয় আপনাদেরকে কিন্তু আমরা চিনি, আপনারা কিন্তু আওয়ামী লীগের দালালি করছেন, দিয়ে হুমকি দিয়ে তাকে সাবসার্ভিয়েন্ট করে ফেলে নিজের একটা 2 নম্বরই মামলা গুন্ডামি করে ওখান থেকে রায় করাইতেছে। মানে টোটাল অ্যাবিউজ অফ প্রসেস আমরা দেখতে পাচ্ছি, যে রাষ্ট্র যেই প্রসেসের মধ্য দিয়ে চলা উচিত, চিফ জাস্টিস অনারেবল খুবই আন্তরিকভাবে চেষ্টা করছে, ধরেন সচিবালয়ের জন্য চেষ্টা করছে, সচিবালয় করতে তাকে দেয়া হচ্ছে না। উনি সিরিয়াসলি চেষ্টা করতেছে কম্পিটেন্ট বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট ফ্রম দ্য লোয়ার জুডিশিয়ারি অ্যান্ড দ্য বার নেবার জন্য চেষ্টা করছে, কিন্তু বিভিন্ন আইনজীবী নেতারা তাদের অধীনস্থ জুনিয়রদেরকে নেবার জন্য তদবির বাণিজ্য করতেছে, প্রোটোকল ফলো করতে দিচ্ছে না। তাহলে এই যে পলিটিক্যাল প্রসেসের যে খাইসলত বদলাচ্ছে না, এটার মধ্য দিয়ে যেটা হচ্ছে একটা আওয়ামী ফেনোমেনা আমরা কোর্টে আবার দেখতে পাচ্ছি নতুন রাজনৈতিক ব্যানারে, এবং এই খাইসলতটা তাদের জন্য ভালো হবে না। কারণ দিন শেষে হয় কি, আপনার হিস্টোরিক্যালি প্রমাণিত হয়েছে দালাল আইনজীবীরা কোনোদিন ভালো সার্ভিস দেয় না, দালাল বিচারপতিরা কোনোদিন ভালো সার্ভিস দেয় না, বিপদের দিনও দেয় না। জি, আসবো অ্যাডভোকেট ব্যারিস্টার কাইয়ুম, আপনার কাছে আসতে চাই। এই যে কথা শুনলাম আমরা, যে আসলে এই দলীয় প্রভাব থেকে আসলে বের হয়ে আসাটা খুব একটা সহজ বিষয় নয়, কারণ এই অন্তর্বর্তী সরকারের সময়ও সেই পুরনো প্র্যাকটিসটা আমরা এখনো দেখতে পাচ্ছি। ফুয়াদ ভাই যেমনটা বলছিলেন, আদৌ কি এই যে কমিশন করে, বিচার বিভাগ সংস্কার কমিশন করে প্রস্তাবনা নিয়ে এই সরকারে তো উদাহরণ তৈরি করা যাচ্ছে না, সামনে যখন নির্বাচিত সরকার আসবে তখন পরিস্থিতি কি বদলাবে নাকি একই রকম থেকে যাবে? আসলে এটা খুবই হতাশাজনক, কারণ এই বর্তমান সরকার একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসেছিল এবং সেখানে তারা রিফর্মস দিবে জনগণকে, এই আশাবাদ তারা ব্যক্ত করেছিল এবং মানুষ আশা রেখেছিল, তাদের উপর আস্থা রেখেছিল। এবং এই সরকার আমরা দেখেছিলাম কতগুলো রিফর্মস কমিশন করেছিল, এর মধ্যে বিচার বিভাগ রিফর্মস কমিশনে একটা ছিল। ওনারা সুনির্দিষ্টভাবে কিছু প্রস্তাবনা দিয়েছিলেন। বিচার বিভাগ তো শুধু উচ্চ আদালত না, উচ্চ আদালত খুব কম সংখ্যক কিন্তু ওভারঅল বিচার বিভাগের তুলনায় আমাদের অধস্তন আদালত যারা প্রতিনিয়ত প্রান্তিক পর্যায়ে বিচার ফয়সালা করেন, ওনাদেরকে বদলি বা ওনাদের চাকরি ইত্যাদি সব ইস্যুগুলো যেগুলো ছিল সেগুলো বলা হয়েছিল সেই রিফর্মস কমিশনের প্রপোজালে। আমাদের সংবিধানের মূল 116 অনুচ্ছেদে যেটা ছিল যে সেই ক্ষমতাটা সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত থাকবে, সেই নতুন যে কমিশন ছিল আমাদের, সেই কমিশনও সেই প্রস্তাবনাই দিয়েছিল যে এই ক্ষমতাটা সুপ্রিম কোর্টের হাতে আবার ফিরিয়ে দিতে হবে। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে দেখলাম
যে প্রত্যেকটা রাজনৈতিক সরকার বিচার বিভাগকে কক্ষিগত করে রাখতে চায়, অধস্তন রাখতে চায়, কারণ তাদের অনেক সময় রাজনৈতিক নিবর্তনমূলক নিপীড়নমূলক আচরণ করতে হয়। কিন্তু এই সরকার সেটা হওয়ার কথা ছিল না, কারণ এই সরকার এমন একটা সিস্টেম আমাদেরকে প্রতিষ্ঠিত করে দিয়ে যাওয়ার কথা ছিল যাতে আগামীতে যেই রাজনৈতিক সরকারই আসুক না কেন তারা যেন নিবর্তনমূলক আচরণ করতে না পারে, অন্তত বিচার বিভাগকে তাদের করায়ত্ত করে। তো সেই জায়গাটাতে আমরা দেখলাম কি 116 অনুচ্ছেদ নিয়ে যে মামলাটা ছিল সেখানে রাষ্ট্রপক্ষের যে অবস্থানটা, সেখানে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবীকে আসলে দায়ী করা যাবে না, কারণ রাষ্ট্রের যিনি আইনজীবী থাকেন তিনি তো তার সরকারের যে নীতি থাকে সেইটার আলোকে উনি বক্তব্য উপস্থাপন করেন। সেখানে আমরা রাষ্ট্রের বর্তমান সরকারের নীতি দেখলাম, ওনারাও বললেন যে না, সুপ্রিম কোর্টের কাছে সেই ক্ষমতা এককভাবে দেয়া যাবে না। এটার পেছনে যুক্তি কি উপস্থাপন করেছেন তারা? ওনাদের যুক্তি ছিল যে সুপ্রিম কোর্টের কাছে যদি এককভাবে ক্ষমতা দেওয়া হয় তাহলে জাজরা স্বেচ্ছাচারী আচরণ করবেন। কেন? জাজরা যদি স্বেচ্ছাচারী আচরণ করেন তাহলে জাজদের আমাদের যে প্রসিডিওর আছে সেটাও কিউর করার কিন্তু পন্থা আছে। আমাদের জুডিশিয়াল রিভিউ কিংবা বদলি কিংবা অন্যায়ভাবে যদি কোনো জাজকে বদলি করা হয়, চাকরি থেকে অপসারণ করা হয়, সেখানে জুডিশিয়ারির জন্য ট্রাইব্যুনালস আছে, তারা দেখবেন। আমাদের যদি হাইকোর্ট আছেন, আমাদের সাংবিধানিক আদালতগুলো আছেন, তারা দেখবেন। এই যুক্তি আসলে ধূপে টিকে না, কারণ প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা, জুডিশিয়ারি আলাদা আলাদাভাবে ফাংশন করবে এবং আমাদের বিশ্ব স্বীকৃত একটা আপনার বিচারিক স্বাধীনতার যেই বিষয়টা হলো এখন যে পৃথক সচিবালয়ের কথা যে বলা হচ্ছে সেটা করা হলে কি খানিকটা হালে পানি পাওয়া যাবে না? একদিকে আমরা পৃথক সচিবালয়ের কথা যখন বলছি, পৃথক সচিবালয় মানে কি? জাজদের অ্যাপয়েন্টমেন্ট, বদলি, প্রমোশন এগুলো এই সচিবালয়ে থাকবে। সরকার কেন তাহলে সেখানে চাচ্ছে? সেখানেও তাদের একটা নিয়ন্ত্রণ থাকবে, তারা এখানে একটা বক্তব্য রাখার সুযোগ থাকবে। সেটা কোনোভাবেই সরকারকে দেওয়ার সুযোগ নাই, কারণ সরকার যখন ফরিয়াদি হয়ে আদালতের কাছে যাবে, সেই আদালতের বদলি এবং বাণিজ্য যদি তার একটা বক্তব্য থেকে থাকে এবং তার বক্তব্যের বাইরে গিয়ে বদলি বাণিজ্য করা যাবে না, এইরকম একটা আপনার বিধান যদি সরকারের হাতে থেকে যায় তাহলে বিচার বিভাগের যে স্বাধীনতার যে আশা আমরা করেছিলাম অন্তত এই সরকার সেটা নিশ্চিত করে যাবে, সেটা আসলে সুদূর পরাহতই থেকে যাবে বলে অ্যাডভোকেট হাসান তারিকের কাছে যাই। তাহলে আশা কোথায় খুঁজবো আমরা, বা সমাধানটা কোথায় খুঁজবো? আশা এর মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, নিরাশার কিছু নাই। আমরা যে কথা বলছি এটাই আশার জায়গা। এবং আমাদের আইনজীবীদের মধ্যে তো ভয়েস আছে, এবং একটা বিরাট অংশের আইনজীবী এই লুটপাট তন্ত্র, এই বিচার ব্যবস্থায় যে দুর্নীতি, এটা চায় না, তার এর অবসান চায়। এবং আমাদের দেশে যেটা আমরা দেখতে পাচ্ছি আদালতে যেটা হয়, বিশেষ করে আমাদের সাবঅর্ডিনেট কোর্টগুলোতে, এটার ব্যাপারে বিচার প্রার্থীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। এবং এখানে কোনো ধরনের মিষ্টি কথায় চিরা ভিজবে না, মানুষ সাফারার, বিচার প্রার্থীরা সাফারার। এবং এই বিচার প্রার্থীরাই সবার আগে চাইছে যে এই অবস্থাটার অবসান ঘটুক। এবং এখানে আসল জায়গাটা হলো কারাপশন। যদি নির্মোহভাবে সরকার, আমাদের আইনসভা করাপশনকে অ্যাড্রেস করে যে আমরা জুডিশিয়ারির করাপশনের ব্যাপারে জিরো টলারেন্স, এই জায়গাকে অ্যাড্রেস করলেই কিন্তু অনেক রিফর্ম সম্ভব। কারণ সব কিছুর রুট হলো করাপশন। আপনি করাপশনকে হটাইয়া দেন, দেখবেন যে অটোমেটিক্যালি সিস্টেম চলে আসবে। এবং যেটা বলা হয়েছিল বিভিন্ন সময়ে যে যারা বিচারক নিয়োগপ্রাপ্ত হবেন, নিয়োগপ্রাপ্ত হওয়ার আগে তার সম্পত্তির আয় ব্যয়ের হিসাব, এবং নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে এটা মানে পিরিয়ডিক্যালি এটা আপনার একটা রিভিউ হবে, এই ধরনের প্রপোজাল কিন্তু আছে, সেগুলো কিন্তু প্র্যাকটিস হয় নাই। এবং একই সঙ্গে অ্যাটর্নি সার্ভিসে যারা আছে, যারা রাতারাতি ধনী হয়ে যাচ্ছে, তাদেরও একটা কিন্তু পিরিয়ডিক্যাল রিভিউ হওয়া দরকার। তো এই জায়গাগুলো অ্যাড্রেস করলে দেখবেন যে সৎ থেকে কাজ করতে হবে। এই সিস্টেমের মধ্যে ফেলে দিলে কেউ কিন্তু আর সহজে অ্যাটর্নি হতে চাইবে না। এবং কেন আজকাল ভালো প্র্যাকটিশনাররা জাজ হতে চায় না? কারণ একজন ভালো প্র্যাকটিশনারের জাজ হওয়ার চেয়ে অনেক বেশি তিনি আয় রোজগার করে থাকেন। ফলে দেখা যাচ্ছে যে তারা সেটাতে ইন্টারেস্ট ফিল করেন না। আর যারা ডিগনিটি যাদের মধ্যে আছে, যারা মনে করে যে যারা দলদাস হবেন না বা দলের চামচা হবেন না, তারা কিন্তু সেই জায়গায় যাচ্ছে না। ফলে এক্সাম্পল আমাদের আছে, সেই এক্সাম্পলগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, সামনে আনতে হবে। এবং একটা অভ্যুত্থান তো বৃথা যাইতে পারে না, এত আত্মত্যাগ তো, এত রক্ত তো বৃথা যাইতে পারে না। এবং নিশ্চয়ই আমাদের দায় আছে শহীদদের রক্তের প্রতি। এবং সে কারণে বেশি বেশি করে এখন একটা বিরাট সুযোগ আমাদের সামনে যে আমরা মিনিমাম কিছু এক্সাম্পল, মিনিমাম কিছু চেঞ্জেস আমরা চাইলে কিন্তু সেট করতে পারি, এবং যেটা আগামী দিনে যারা দেশ চালাবে তাদের জন্য একটা বড় নসিহত হয়ে থাকবে। এবং এই নসিহতটা আমাদের দরকার। এবং এটা যদি না হয়, পলায়নের যে সংস্কৃতি, এটা কিন্তু থেকেই যাবে। আবারও একদল পলায়া যাবে, আরেক দল এসে তারা বলবে যে আমরা কঙ্কার করেছি। তো সুতরাং
এই জায়গায় আমার যেটা মনে হয় যে যেটা বিচার বিভাগের সংস্কার কমিশন ইতিমধ্যে তারাও বলেছে যে করাপশনকে অ্যাড্রেস করা এবং সেটা কোন পদ্ধতিতে করবে সেই পদ্ধতিটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের একটা বিরতির সময় হচ্ছে, একটু বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, বিরতির পর আবার ফিরে আসছি এখন প্রকাশে। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশে। ব্যারিস্টার ফুয়াদ, যে বিষয় নিয়ে আলাপ করছিলাম যে বিচার বিভাগকে কীভাবে দুর্নীতি মুক্ত রাখা যায়, দুর্নীতি প্রতিরোধে কী করণীয়। আমরা দেখি যে আসলে আইনজীবী, সহকারী পেশকার, দালাল বিভিন্নভাবে আসলে তারা আসলে ঘুষ দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য কি প্রস্তাব বা কি সুপারিশ থাকবে আপনার, কি করার আছে? প্রথম কথা হচ্ছে, মামলা জটের অংশে যদি বলি যে আপনার মোটা দাগে দুইটা কাজ করা দরকার। একটা হচ্ছে কেস ম্যানেজমেন্ট। ইংল্যান্ডে আমরা যারা প্র্যাকটিস করেছি আমরা দেখেছি যে একটা মামলা জাজ পর্যন্ত যাবার আগে কয়েক ধাপে এটা ভেটিং করে স্টাফ আছে, হাইলি কম্পিটেন্ট ব্যারিস্টার, সলিসিটারদেরকে আপনার ওখানে এমপ্লয় করা হয় শুধুমাত্র কেস ম্যানেজ করার জন্য, যে এই মামলাটা কি ধরনের মামলা, এটাকে কমায় নিয়ে আসা, দুই পক্ষর কাছ থেকে প্রচুর ডকুমেন্টেশন আনা, এক্সচেঞ্জ করা, সারপ্রাইজিংলি কেউ কোনো ডকুমেন্ট নিয়ে হাজির হইতে পারবে না, এবং এটা প্রসেস ফলো করে একটা হিয়ারিংয়ের জন্য ঠিক করা। বাংলাদেশে কিন্তু উচ্চ আদালতে মামলা কিন্তু কোর্টে দাখিল করতে হয়। মানে এটা একটা আজব জাতি। মানে বিচারক কি মানে কেস ম্যানেজমেন্ট করবে, সে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করবে, না সে আসলে জাজ করবে, বিচার করবে। এবং এখানে যারা বিও থেকে আছে ক্লার্ক পর্যন্ত পুরো চক্র ডেভেলপ করছে। আপনি সিরিয়ালে নামানোর জন্য, উঠানোর জন্য টাকা দেবেন, রায় লেখানোর জন্য টাকা দিবেন, তারপরে নকল বের করার জন্য টাকা দিবেন মানে প্রতিটা স্টেপে খুঁজে পাওয়া যাচ্ছে, প্রতিটা পদক্ষেপে পয়সা। তো সেই জায়গাতে হচ্ছে কেস ম্যানেজমেন্টটাকে সিরিয়াসলি মানে রিভাইজ করতে হবে, এবং এই কেস ম্যানেজমেন্টে প্রয়োজনে বিগ কর্পোরেট কোম্পানি থেকে সিইও আনতে হবে শুধুমাত্র কেস ম্যানেজ করার জন্য। মানে যিনি মানে ম্যানেজমেন্টটা বোঝেন, মানে এটা জুডিশিয়াল প্রসেস না, এটা একটা ম্যানেজারিয়াল ক্যাপাসিটির ব্যাপার, বিগ কোম্পানি থেকে আনতে হবে। দিতে হচ্ছে আপনার কস্ট কম্পেনসেশন ইন্ট্রোডিউস করতে হবে। মামলা করে যারা সময় নষ্ট করে একটা বিশাল সংখ্যা হচ্ছে আপনার, আচ্ছা হাইরা গেছি, আচ্ছা ঠিক আছে আবার উপরে কোর্টে যাই, কারণ আমার তো খরচ নাই। যখন আপনি দুই পক্ষের খরচ ওর ঘাড়ের উপর চাপাই দিবেন, তখন দেখবেন সে মামলা করার জন্য কিন্তু দুইবার চিন্তা করবে। থার্ড হচ্ছে আপনার বারকে কোর্টের আঙ্গিনা থেকে আলাদা করে ফেলতে হবে। সুপ্রিম কোর্টটা একটা বাজারে পরিণত হয়েছে। ওখানে দেখবেন চা, বিড়ি, নাস্তা, পান, টং দোকানে জুস খাওয়া, মিছিল, মিটিং, সমাবেশ, লিফলেট বিতরণ করা, হেন কোনো কাজ নাই। বাজারে যা যা হয় সেগুলো সুপ্রিম কোর্টে হয় না। মানে একটা জুডিশিয়াল প্রেমিসিস তো এরকম হইতে পারে না। অতএব পুরো বার অ্যাসোসিয়েশনকে আমাদের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরাই ফেলতে হবে, এবং আইনজীবীদেরকে ওইখানে চেম্বার করে প্র্যাকটিস করার যে কালচার ডেভেলপ করছে এটা 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 বাদ দিতে হবে। ওখানে শুধুমাত্র কনফারেন্স করার জন্য 20 মিনিট 15 মিনিটের কিউবিকলস থাকবে। ওখানে চেম্বার করে ওখানে যা আইনজীবীদেরকে বসার সুযোগ দেওয়া যাবে না। এই পুরো সিস্টেম বের করে নিয়ে আসতে হবে। টোটাল আইন কোর্টপাড়াই থাকবে। অ্যাসোসিয়েশনের ভবন আপনি আলাদা করে দেবেন, 2 মাইল দূরে করে দেবেন, এই প্রাঙ্গণে থাকতে পারবে না। মিছিল মিটিং করার জায়গা এটা না। সুতরাং এই কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে পরিবর্তন করতে হবে, এটা সম্ভব। এরপরে হচ্ছে যেটা করা দরকার, আপনার জাজদের সুযোগ সুবিধা বাড়ানো দরকার। 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা বেতন দিয়ে আপনি তো যে মানুষটা 5 লাখ টাকা 10 লাখ টাকা ইনকাম করতো, সেটা আপনি বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে আপনি জাজ হিসেবে পাবেন না। তো তাদেরকে স্পেশাল স্যালারি রেঞ্জে নেওয়া দরকার, এবং তাকে ইনসেন্টিভাইজ করা দরকার, তার সুযোগ সুবিধা, ট্রেনিং, ফ্যাসিলিটি, যে সে কীভাবে বেস্ট সম্মানিত জীবনযাপন করতে পারবে, এই জায়গাটা দেখতে হবে। এবং এটা পুরো স্টাফ লেভেলে নিয়ে আসতে হবে। আপনি একটা ক্লার্করে বেতন দেন 17,000 টাকা, ও তো দুর্নীতি করবে, আর ও চারপাশে দেখতেছে এখানে লাখ লাখ টাকার ফাইল ঘুরতেছে, তো কিভাবে চলবে এটা? অতএব এইটাকে একটা প্রাইভেটাইজেশন মডেলে কি দিতে হবে, সার্ভিস। কেস ম্যানেজার এই টোটাল খরচ, এই খরচের কত অংশ কে পাবে? আপনি একটা ম্যানেজমেন্ট, একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে আসতে হবে, যেটার মধ্য দিয়ে আপনি এই পুরো প্রসেসটা ডিল করবেন। এরপরে হচ্ছে যে আপনার জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে একটা অর্ডিন্যান্স আসছে, কিন্তু কোন কোন ক্রাইটেরিয়া থেকে আপনি জাস্ট সিলেক্ট করবেন সেটার প্রোটোকল বলা নাই। আপনি যে 400 জন থেকে 50 জনকে সিলেক্ট করলেন, শর্টলিস্ট করলেন, কিসের ভিত্তিতে করলেন? মানে এটা ক্রাইটেরিয়াটা কি ছিল?
এটা কি আমি একসময় বিচারপতি ছিলাম, এখন আমার বউ অ্যাপ্লাই করছে, সো এখন আপনি সুবিধা পেয়ে ইন্টারভিউ গেলাম ডেকে কিনা? বসলেন, এটা তো ক্রাইটেরিয়া হইতে পারে না। জি, আমি একটু ব্যারিস্টার কায়েম আপনার কাছে আসতে চাই। কাঠামোগত পরিবর্তন নিয়ে কথা হচ্ছিল, ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন হাইকোর্টের বিকেন্দ্রীকরণ নিয়ে একটি প্রসঙ্গ রয়েছে, যে ঢাকার বাইরে আসলে স্থায়ী বেঞ্চ হাইকোর্টের প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে। এতে করে নাকি বিচার ব্যবস্থা, পুরো বিচারিক প্রক্রিয়াটি নাকি সমৃদ্ধ হবে। আদৌ এটি ফাংশন করবে বলে আপনার কাছে মনে হয় কিনা? না, আসলে এখানে হাইকোর্টের বিকেন্দ্রীকরণের ব্যাপারে যে কথাটা আসছে, হাইকোর্ট ঢাকার বাইরে নাই, এটাই কি আমাদের বিচার বিভাগের একমাত্র সমস্যা? তা কিন্তু না। আর আমাদের দেশ তো আসলে খুব বেশি বড় দেশ না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা পাকিস্তান বা অন্যান্য বড় দেশ যেগুলো আছে, তাদের দেশ অনেক বড়, অনেকগুলো হাইকোর্টের প্রয়োজন হয়। এই বিষয়টা আসলে আমাদের আনোয়ার হোসেন ভার্সেস বাংলাদেশ নামক একটা, যেটাকে আমরা ৮ম সংশোধনী মামলার রায় হিসেবে আমরা জানি, সেখানে কিন্তু সমাধান হয়ে গেছে। সেখানে আমাদের সর্বোচ্চ আদালত অত্যন্ত স্পষ্টভাবে এটা রায় দিয়েছে যে আমাদের হাইকোর্টের যে একক হাইকোর্ট আমাদের দেশের, যেহেতু আমরা অন্যান্য পার্শ্ববর্তী দেশের মতো আমাদের রাষ্ট্র কাঠামো না, সরকার ব্যবস্থাপনা, সুতরাং আমাদের একটাই হাইকোর্ট থাকবে এবং সেটা ঢাকাতেই থাকবে। এবং ওনারা বলেছেন আমাদের এই যে একক হাইকোর্ট, এটা আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচারের অন্তর্ভুক্ত। তো আমাদের এই রায়টি আমাদের সর্বোচ্চ আদালত থেকে হয়ে যাবার পরে, আমাদের এই রায় থেকে যাবার পরে আবার হাইকোর্টকে বিকেন্দ্রীকরণ করে বিভিন্ন বিভাগীয় শহরে নিয়ে যাওয়া যাবে কিনা, সেটা কিন্তু একটা সাংবিধানিক প্রশ্ন জড়িত। আমি জানি না, এখন এই একটা ঐক্যমত হয়তো করেছেন ঐক্যমত কমিশন, এটা সবাই একমত হয়েছেন আমি দেখেছি, কিন্তু এটার আইনগত কাঠামো কি হবে, আমাদের সুপ্রিম কোর্টের রায়টা এখানে বাধা হয়ে দাঁড়াবে কিনা, সেটাও আমাদের নীতি নির্ধারকদের চিন্তা করতে হবে। আমাদের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কিংবা আইনের শাসন নিশ্চিত করার জন্য শুধু হাইকোর্ট ঢাকায় আছে, এটা আসলে কোনো সমস্যা না। আমাদের এই যে মামলার ঝট যেটা বললেন ব্যারিস্টার ফুয়াদ ভাই, আমাদের এই মামলার ঝট দুইটা জায়গা থেকে আসে। আমরা যদি সাংবিধানিক আদালতের মামলা বলি কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ আদালতগুলোর যে মামলা আছে, সেগুলো কি আমাদের অধ্যক্ষ আমলাতন্ত্রের বিভিন্ন ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু হাজার হাজার মামলা হয়, অন্যায় সিদ্ধান্তের কারণে হাজার হাজার মামলা হয়, ম্যালাফাইডি সিদ্ধান্তের কারণে মামলা হয়। এক মিনিট যদি আমি নেই, আরেকটা হয় আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা আমাদের দুর্বল দিক আছে, এই কারণে আমাদের হাজার হাজার রাজনৈতিক বিবেচনায় মামলা হয়। সেই মামলাগুলোর ঝড় সৃষ্টি করে বেইলের জন্য, আপনার অ্যান্টিসিপেটরি বেইলের জন্য হাজার হাজার মানুষকে হাইকোর্টে আসতে হয়। তা আমরা যেখান থেকে এই অন্যায় অন্যায্য আচরণের উৎপত্তি হয়, সেই উৎপত্তি স্থলে যদি আমরা এগুলার সংশোধন করতে পারি, তাহলে হাইকোর্ট ঢাকায় আছে নাকি সিলেটে আছে, সেই প্রশ্ন বিষয় থাকে না। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, এই যে আমরা দেখতে পেলাম যে আসলে যে প্রসঙ্গটা আসলো, যে বেসলেস মামলাগুলো তৈরি হয়, সেগুলো তো এই সরকারের আমলেও হয়েছে, সেটা নিয়ে আইন উপদেষ্টাও কথা বলেছেন। তাহলে এই মামলার জট থেকে আমরা বের হয়ে আসবো কিভাবে? দেখেন, এই আননেসেসারি লিটিগেশন তো এটা নতুন না আমাদের দেশে। এই হয়রানিমূলক মামলা এবং মামলাকে দীর্ঘায়িত করার জন্য মামলা, এই যে প্র্যাকটিস, এটা আমাদের এই জুডিশিয়ারির একটা খাসলতের একটা ইনহেরেন্ট প্রবলেম। এটাকে নিরুৎসাহিত করার জন্য যেটা করা যেতে পারে, যেটা ইতিমধ্যেই ব্যারিস্টার কাইয়ুম বলেছেন, যে যেখান থেকে আপনার ইনিশিয়েট হয়, আমাদের দেশে বিভিন্ন সাবঅর্ডিনেট কোর্টে বিভিন্ন ট্রাইব্যুনাল, এমনটাও শুনছি মিথ্যা মামলা করলে তাকেও শাস্তি পেতে হবে, অনেক ট্রাইব্যুনাল, সেগুলো কাজীর গুরু আপনার কিতাবে আছে। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই জায়গাগুলোকে আমি একটু সেলফ ক্রিটিসিজম করেই বলি, আমরা লয়াররা অনেক সময় এর পার্ট হয়ে যাই এই সমস্ত আননেসেসারি লিটিগেশন, মামলা চলতে পারে না, কারণ আমরা এটা অনেক সময় বেনিফিশিয়ারিও বটে। তো আমাদেরও একটু পেশাগত সদাচরণের প্রয়োজন পড়বে এই জায়গাটাতে, যদি এই অপ্রয়োজনীয় মামলার সংখ্যা কমানোর ক্ষেত্রে। এবং আপনি দেখেন যে আমাদের যে সিস্টেমের মধ্য দিয়ে মামলাগুলো আসে, অনেক ধরেন ট্রাইব্যুনালস আছে আপনার সাবঅর্ডিনেট কোর্টে, সেই ট্রাইব্যুনালগুলোর ফাংশন দেখবেন যে খুবই অদক্ষ, এবং তারা এমন কিছু জট তৈরি করে, সেই জটের কারণে এটা আপনার হাইকোর্ট পর্যন্ত আসতে হয়। আমরা কোভিড আমাদেরকে একটা বিরাট শিক্ষা দিয়েছে এই বিকেন্দ্রীকরণ প্রশ্নে। বিকেন্দ্রীকরণ আমাদের দেশে খুব একটা জনপ্রিয় শব্দ, কিন্তু এটা যখন আমরা আমল করতে যাই, যখন প্র্যাকটিস করতে যাই, তখন কিন্তু বুঝতে পারি যে এর সমস্যা কি আর সম্ভাবনার জায়গাটা কি। আমরা দেখেছি যে কোভিডের সময়ে আপনার স্ক্রিনে, আপনার ভিডিওতে আপনার অ্যান্টিসিপেটরি বেল হয়েছে, আসামি বসে আছে জয়পুরহাটে, হাইকোর্ট বসে তার চেহারা দেখে আসামিকে কিন্তু ঢাকায় আসতে হয় নাই। তো এই যে ডিজিটাল বাংলাদেশের স্লোগান আমরা দিলাম, এইটা জুডিশিয়ারিতে হলো না কেন, এটা টিকলো না কেন? কেন আমরা অনলাইনে মেনশন স্লিপ জমা দিতে পারলাম না? কেন আমাদের বেইলের অর্ডারের জন্য
ওই সেকশনে গিয়ে আমাদেরকে পয়সা খরচ করতে হচ্ছে, কেন সেটা অনলাইনে সংশ্লিষ্ট জেলে চলে যায় না? এই যে বেল বন্ড বা ইত্যাদি, এগুলোকে খুবই আপনার ডিজিটালাইজ করা সম্ভব, এবং যেটার মধ্য দিয়ে দুর্নীতিও কমানো সম্ভব, যেটার মধ্য দিয়ে ফাস্টার লিগাল সার্ভিস সেটাও দেওয়া সম্ভব। কিন্তু এটা আমরা করবো না এই কারণে যে এখানে এটার ভিতর দিয়ে একটা নেক্সাস, এটার ভিতর দিয়ে একটা কিন্তু করাপশনের সিন্ডিকেট তৈরি হয়, এবং এই সিন্ডিকেটটা আমাদের জুডিশিয়ারিতে একটা মহলের জন্য খুব দরকার, এবং এটার মধ্য দিয়েই বাংলাদেশে বিচার ব্যবস্থায় দুর্নীতি টিকে থাকে। তো সেই জন্য রিফর্মের আলোচনা যখন আমরা করতে যাব, আমি আগেও বলেছি যে এই জায়গায় আমাদেরকে প্রথমে অ্যাড্রেস করতে হবে যে রুট কজ অফ দ্য ক্রাইসিস, আননেসেসারি লিটিগেশন, করাপশন অ্যান্ড অ্যাবিউজ অফ পলিটিক্যাল প্রসেস। এই জায়গাগুলো যদি আমরা করতে পারি তাহলে পরে আমার মনে হয় যে অনেক কিছু দূর করা সম্ভব হবে। আর যেটা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে বাজার হয়ে যায়, বাজার হওয়ার জন্য বড় কারণ হলো এই যে একটা লোক বিভিন্ন বারে ভোট দেয়, তাকে একটা বারেই ভোট দিতে হবে যেখানে সে প্র্যাকটিস করে। জি, তাইলেই বাজারটা আজকে একেবারেই সময় শেষ, নিশ্চয়ই আরো একদিন আলাপের সুযোগ হবে আপনাদের সঙ্গে। দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।